বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ছিল কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। এই কথাগুলি কি আপনি আগে থেকেই ওইরকম আপনার মনের ভিতরে ছিল, নাকি ওই দিন অবচেতন মনেই আপনি বলে দিচ্ছেন? আপনার কি তাই মনে হয়? এইগুলা কি শিখে আসা যায়? ক্ষোভ, দুঃখ, রাগ থেকে মানুষ তখন সত্যি কথাটা বলে। তার ভেতরের আবেগটা যখন উতলে ওঠে, এটা হচ্ছে এই দীর্ঘ 17 বছরের জমানো ক্ষোভ, জমানো সমস্ত রাগ, যে মুহূর্তটায় সত্যিকার অর্থে এইভাবে যেভাবে আমরা বেঁচে ছিলাম 17টা বছর, আর বেঁচে থাকতে চাচ্ছিলাম না। তো যাবার আগে তাকে বলে যাওয়ার ইচ্ছা ছিল। জানতাম তো তুলে নিয়ে যাবে, মারবে, গুম করবে, করে ফেলুক। আর বেঁচে থাকাটা তার থেকে বেশি কঠিন ছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল এইখানে আসলে তখনকার রাজপথের আবেগটা না, কারো পক্ষে কিছু শিখে আসলেও মুখস্থ বলা সম্ভব না। এটা আমাদের বাংলাদেশের যে মানুষের, আপামর জনসাধারণের যে ক্ষোভ, সেটারই একটা রূপ। 18-র নির্মম যে নির্যাতনটা হয়েছিল, তখন থেকে আমরা বুঝে গেছিলাম 18 থেকে 24-এ এই ফ্যাসিবাদী সরকার তো আরো অনেক বেশি ভয়াবহ হয়েছে। তার সাহস বেড়েছে অনেক বেশি, তার বর্বরতা বেড়েছে অনেক বেশি। এবং বাই দ্যাট টাইম ছাত্রলীগের বাহিনী তো একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। গণরুম বাস্তবতা, আবরার ফাহাদ হত্যা, সবকিছু মিলিয়ে যখন ওরা প্রোটেস্ট, ন্যায্য দাবিতে 2024-এ ওরা নামলো, এই ন্যায্য দাবিকে যে মেনে নিবে না এটা আমরা জানতাম। বর্বরতা নিয়ে ভয় পাচ্ছিলাম যে ওদের উপরে একটা অত্যাচার হবে। হলেও তাই, মেনে নিল না। এবং হলেও তাই, গালাগালি, এটা তো মানে যেটাকে বলে আত্মসম্মান বোধে। এবং মোটামুটি আমরা যে লাইক মাইন্ডেড টিচাররা ছিলাম, তারা নিজেরা কথা বলছি যে এইটাতে সামিল হতে হবে। এখন প্রথমেই সামিল হলে ওরা যেটা করছিল, ওই যে দেখো কাদের উস্কানিতে বলে ছাত্রদেরকে মারতো, হেজিটেশনটা ওখানে ছিল। আপনি ন্যায্য দাবির মুখে যে কেউই দাঁড়াতো, তাদেরকে বিভিন্ন রকম তকমা দিয়ে ওদের যে ন্যায্য দাবিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করত। কিন্তু 15 তারিখে যখন এই নির্যাতনটা হলো, স্পেশালি নারী ছাত্রীদের উপরে, ওই এটা মেনে নেওয়াটা কোনো শিক্ষকের পক্ষে, মানবিক যে শিক্ষক গ্রুপটা ছিল তাদের পক্ষে সম্ভব হয় নাই। আমরা তখন গ্রুপে কথা বলা হতো, তখন ততদিনে মানুষ হয়তো ভুলে যাবে, আপনাদের এই রেকর্ডগুলাই থাকবে। টিচার্সদের গ্রুপ চ্যাটেও তো আমরা কথা বলতে পারতাম না, বিকজ তখন স্ক্রিনশট কালচার, স্ক্রিনশটটা নিয়ে হয়তো দিয়ে দিত, চাকরি নাই, সব নাই, তকমা দেয়া, রিসার্চ করতে পারবেন না। আমরা সবাই সাফার করেছি এটা, মোরাললেস। প্রমোশন হবে না আপনার, বিভিন্ন জায়গায় আপনি সোশ্যালি এই রাজাকার তকমা দেয়াটা মানুষকে কি পরিমাণ সামাজিকভাবে একটা কোণঠাসা করে ফেলে, এটা যারা ভুক্তভোগী তারা বোঝে। এখন যারা আওয়ামী বেনিফিট যারা নিয়েছে, যারা হয়তো বা সমাজে কোণঠাসা হয়ে আছে, তারা এই সময় আর ওই সময়কে মিলাতে চাচ্ছেন। আমাদেরটা ন্যায্য ছিল না, যে কেউ বিতর্ক করবে তাদেরকে তখন এটা দোষর বলা হতো, তখন তাদেরকে বলা হতো রাজাকার, রাইট? আর এখন যারা কোণঠাসা আছেন, তারা তাদের পাপের ফলেই আছেন, মোর অর লেস। অনেকে হয়তো বা শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণেই কোণঠাসা হয়ে আছেন, অন্যায্য কোনো কিছুই আমরা সমর্থন করি না। কিন্তু ওই সামাজিক যে প্রেক্ষাপটটা, এটা আমরা আমাদের জীবনে মেনে নিতে হয়েছিল আমাদের, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু মেনে নেওয়াটা পসিবল ছিল না। তো 15 তারিখ আমাদের এরকম স্ক্রিনশটে কথা বলা না, এখন কে সাহস করবে কে সাহস করবে না, তো আমাদের অল্প কয়েকজন টিচারকে আলাদা কথা বলে, এবং আমার ফোন সাধারণত 2018 সাল থেকে আমরা জানতাম ট্যাব, তো সেই জায়গাটায় কথা বলতেও তো পারছেন তুমি যাবা কিনা, আমি যাবো কিনা। তো অল্প কয়েকজন শিক্ষকের সাথে কথা হলো যে আমরা নেমে যাব, অসম্ভব। এটার পরে বেঁচে থেকে যেটা হবে যে ক্লাসরুমে যে ছেলে মেয়েদের পড়াতে পারবো না, এবং বলতে পারবো না যে তাদের সাথে অন্যায়ের সময় যদি শিক্ষক পাশে না দাঁড়ায়, তারপর ডেকে আপনি যখন সুসময় আসবে তখন তাদেরকে ডেকে তত্ত্বকথা শিখাবেন। সরি, এইভাবে তো ক্লাসরুম টিচিং দিয়ে দেশ গঠন হবে না, জাতির বিবেক গঠন হবে না, যেটা একজন শিক্ষকের মূল কাজ। তো 16 তারিখ আমাদের সিদ্ধান্ত সেরকমই, আবু সাঈদের
মৃত্যু, ওয়াসিমের মৃত্যু, এই বর্বরতা, তখন ফাইনাল আমরা যখন 17 তারিখে বললাম আমাদের প্রতিবাদের নামা, এবং তার পরবর্তী শহীদ মিনার যে ঘটনাটার কথা বললেন, এটা আমাদের তখনও ছিল অনেকটা মৌন মিছিল, গানে গানে হয়তো মিছিল করতাম, প্রতিবাদ করতাম। তীব্রতাটা ধারণ করলো 6 জনকে ডিবি অফিসে, 17, 18, 19 কিন্তু মোটামুটি তীব্রতর ধারণ করলো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তারা নামলো, তাদের উপর হামলা হলো, স্কুল কলেজের ছেলেমেয়েরা নামলো, সেখান থেকে ফারহান ফায়াজরা এখানে চলে। এটা এই তারিখটা কিন্তু 1, 2, 3 না, অনেক জায়গায় আমি রিপোর্টে দেখি তারা বলে 1, 2, 3 তারিখের দিকে, না ততদিনে তো আমরা অলরেডি মানে যেটা বলে যে একটা আক্রোশের মুখে, ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের উপর। এটা 20 থেকে 22-23-এর সময়কার একটা দিন, যেদিন আমরা বললাম যে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়ার পরে আমরা ডিবি অফিস মুখে আবারও মার্চ করব। তো সেই সময়ের একটা সময় যখন আমাদের অসহায়ত্ব সীমা ছাড়িয়েছিল, যে কিছুতেই রক্তাক্ত যে পরিস্থিতিটা সামলাতে পারছিলাম না। স্বাভাবিকভাবে যে বক্তব্যের পরে নাও, যে যেদিন আমরা প্রথম দিন 1-2 জন ছাত্রকে ছাড়িয়ে নিয়ে আসলাম, তারপর থেকেই যেটা হয় স্বাভাবিকভাবে বিভিন্ন মহল থেকে যেটা হয়, যেটা চিরাচরিত হয়ে গেছিল, প্রশাসনিক যে থ্রেট চাকরি নিয়ে, তারপরে যেটা হয় ফোন করে, উড়ো চিঠি, উড়ো কল, বিভিন্ন দপ্তর থেকে, হয়তো আমি এই অফিস থেকে, আমি সেই অফিস থেকে, কারণ আমরা তো আননোন নাম্বার আর ধরছিলামও না, জানতাম না তো যে ওই থ্রেটটা আসবে। 1 তারিখের দিকে অলরেডি যেটা হয়েছিল, 1 তারিখের দিকে আরো উপরের বাহিনী, তথ্য অফিস থেকে, যে আমার বাসার চারপাশে ঘেরাও করে ফেলা হয়েছিল, আমি বেরোতে পারি নাই 1 তারিখে, 1 তারিখ না সরি 2 তারিখে দ্রোহযাত্রায়, হ্যাঁ দ্রোহযাত্রায় বেরোতে পারি নাই, যেটা হয় যে আটকে ফেলে না বিভিন্ন। তো সারা রাত আমি কাঁদলাম যে আমি দ্রোহযাত্রার মতো জায়গায় আমি বের হবই, আমার বাসার নিচেই দাঁড়ানো থাকতো, দেখে বোঝা যেত ছাত্রলীগ না কে কি, একদম খুবই কেমন যে তাদের রুদ্র রূপ, মানে আপনি দেখলে বুঝবেন। তো 3, 4, 5 3 দিনই আমি বেরিয়েছি বাসার থেকে, মারলে মারো, বাসার সামনে মেরে ফেলো, শেষ। যে সরকার একটা তার বিরুদ্ধে একটা শব্দ শুনতে পারে না, তার বিরুদ্ধে স্লোগান দিলে সে বেঁচে থাকবে না, এবং মানুষকে গুমতোকারি করে ফেলতো না। আপনি আরমানের অবস্থা দেখেন, ইলিয়াস চাচাকে তো টুকরা টুকরা করে নদীতে ফেলে দিয়েছে বলে শুনি, সুমন ভাইকে আজও খুঁজে পায় না, কিন্তু তুলিয়াপাড়া, সেই আর্তনাদগুলো আপনি বুঝেন। তো একটা ভাবার চেষ্টা করেন যে বাংলাদেশের মানুষ কতটা ক্ষোভে আক্রান্ত হলে এই সমস্ত ভয়কে, তার কাছে আর এই ব্যক্তিগত ভয় আর ভয়ে থাকে না, সে বন্দুকের সামনে দাঁড়িয়ে যায়। আমি একা কিন্তু না, এটা বাংলাদেশের মানুষ মোটামুটি রাজপথে যারা ছিল, ধনী গরিব নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে, সমস্ত পেশা থেকে সব কয়টা মানুষেরই মোরাললেস একই অনুভূতি ছিল, এবং প্রেশারটা সবার উপর একই ছিল। আলটিমেটলি কি, আপনি মেরে ফেলবেন, তুলে নিয়ে যাবেন, আর এর থেকে বেশি আর প্রেশার কি হতে পারে? অ্যান্ড দ্যাট ওয়াজ অবভিয়াস। ওই মুহূর্তটায় প্রথম যেটা মনে হয়েছিল 5 তারিখে, যে বেঁচে থাকবো, মানে উই হ্যাভ গট আ নিউ লাইফ, কেউ মেরে ফেলবে না। তার আগে তো প্রতিটা দিনই সত্যিকার অর্থে যে আজকের বোধহয় লাস্ট দিন, আজকে বোধহয় লাস্ট দিন, আজকে বোধহয় লাস্ট দিন, কথাটা শুনতে কত হালকা লাগে না? কিন্তু আমরা যারা রাজপথে, আমাদের থেকে আরও যারা বেশি ছিল, তারা জানে, বাংলাদেশের মানুষ জানে এই কথাটার মানেটা কি। তো প্রথম মনে হচ্ছে বেঁচে থাকবো, মানে রাতে ঘুমাতে পারবো, তুলে নিয়ে যাবে না, কেউ গুম করবে না। অ্যান্ড বিশ্বাস হচ্ছিল না, মানুষের উল্লাস, মানে এই বিজয় যারা যেদিন রাজপথে দেখে নাই, তারা জীবনের অনেক কিছু দেখে নাই। আমরা তো 71 দেখি নাই, আমরা 24 দেখেছি।